ভোটের বাদ্যি বেজে গেছে। আমাদের এখানে সব কটা রাজনৈতিক দল ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ভোট যাদের নিয়ে, সেই মানুষ, সেই নাগরিক সম্পর্কে রাজনৈতিক দলগুলো কি সত্যি খুব ভাবে, চিন্তা করে, নাকি শুধুমাত্র তাদের কাছে ভোট মানে একটা সংখ্যা, একটা সংখ্যা, সেই সংখ্যায় তারা ক্ষমতার অলিন্দে যাবে, ক্ষমতার কাজ ঘেঁষে বসতে পারবে, সেটাই তাদের লক্ষ্য। মানুষের কি হবে, মানুষ কিভাবে বাঁচবে, সত্যি নাগরিকদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা নিয়ে ভাবার অবকাশ বা সত্যি কি ভাবতে চায় রাজনৈতিক দলগুলো? ঠিক এখানেই আমরা প্রশ্নটা তুলতে চাইব। আমরা তো জানি এসআইআর নামে যে বিশেষ নিবিড় সংশোধনী ভোটার তালিকায় হয়েছে, তার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষের নাম বাদ হয়ে গেছে। একেবারে নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান, যে তথ্য, তাতেই বলা হচ্ছে 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই বাদ হয়ে গেছেন। আরো প্রায় 60 লক্ষ তাদের ঝাড়াই বাছাই হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে এদের মধ্যে 40% আবার ফিরে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে প্রায় 60, 70, 80 হাজার মতো মানুষ বাদ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই বাদ হয়ে যাওয়ার মানে কি? তারা আর ভোট দিতে পারবেন না। মানুষের অস্তিত্ব কি বেআইনি, অবৈধ হতে পারে? এই বিষয়টা রাজনীতির দল যারা করেন, মানুষের প্রতিনিধিত্ব করেন বলে যারা দাবি করেন, তারা বলবেন না তাদের নজরে এলো না? কেউ তো বলছেন না। এত এত মানুষ বাদ হয়ে গেলেন, কোথায় যাবেন তারা? এসআইআর করবার নামে এতগুলো মানুষকে বাদ দেওয়া হলো। নির্বাচন কমিশন এটা করতে পারে? নির্বাচন কমিশনের এই এখতিয়ার আছে? আমি জানি ঠিক এই মুহূর্তে ভারতের বিচার বিভাগের কাছে ওই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সব জায়গায় যেন একটা অদ্ভুত নীরবতা, একটা নীরবতার মধ্যে দিয়ে মারাত্মক একটা অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব, এসআইআর এ যারা বাতিল হয়ে গেলেন তারা কোথায় যাবেন, তাদের ভবিষ্যৎ কি? তারা কি ক্রমশই বেনাগরিক হবার পথে? এদের নিয়ে কারা ভাববেন, কারা কথা বলবেন? মানুষের অস্তিত্ব এভাবে অবৈধ হয়ে যেতে পারে? আসলে এই বিষয়টা নিয়ে কথা বলি। আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর উজ্জয়িনী হাদিম, সমাজকর্মী। উজ্জয়িনীর কাছে প্রথম আস। উজ্জয়িনী বোধ হয় সবার আলোচনার বাইরে চলে যাচ্ছে এটা। মানে কোন রাজ্য, আমি আজকে এখন পর্যন্ত শুনলাম না সবাই তাদের প্রার্থী তালিকা দিচ্ছেন, সমস্ত সাংবাদিকরা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করছেন। আমি একান্তে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম, তারা যেটা বলছেন খুব উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু সেটা তাদের কর্মসূচিতে কোনোভাবে আসছে না। তাদের যারা বাদ পড়ে গেল তাদের কি হবে এখন? দেখুন, আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে নির্বাচনী গণতন্ত্র, সেখানে এটা মিরাতুন দি আছেন, উনিও আগে অনেকবার বলেছেন, মানে এখানে দলতন্ত্রের একটা প্রচন্ড ব্যাপার রয়েছে। রাজনীতিতে দল দল সর্বস্ব রাজনীতি, এবং সেইখানে নাগরিকের আগেও ভোটার। সুতরাং নাগরিকরা ভোট ব্যাংকে বিভক্ত সব সময়, বিভিন্ন সময়, শুধু এসআইআর এর সময় না। তো এসআইআর এর সময় আমরা রাজনৈতিক দলেদের যে প্রতিক্রিয়া দেখতে পেলাম যে আমার ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে, একটা ভোটারও বাদ দিতে দেবো না, ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন অবস্থান ছিল। এরপরে ঠিক বিহারের মতন বিহারের থেকেও পশ্চিমবঙ্গের প্রক্রিয়াটা আপনারা সবাই জানেন অনেক জটিল ছিল। এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনা হয়েছে, এখানে আরো অনেকগুলো স্তর ছিল। এবং বিহারের সময় থেকেই যে সংগঠনের উল্লেখ আপনি করলেন, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তারা প্রথম সংগঠন যারা এসআইআর সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন। এবং তাদের মামলার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল, যেটা নিয়ে এখনো সুপ্রিম কোর্টে সরাসরি কোনো আমরা নির্ণয় শুনতে পাইনি, যেটা আপনিও উল্লেখ করছিলেন, নির্বাচন কমিশনের এখতিয়ারটা কি আছে কাউকে বেনাগরিক ঘোষণা করে দেওয়ার। কিন্তু সেই দিকে কিন্তু এখতিয়ার আছে এরকম কোনো কথা আমরা সুপ্রিম কোর্টের কাছে এখনো শুনিনি। নেই সেটাও শুনিনি, পুরো ব্যাপারটা আন্ডার প্রসেস চলছে। এডিআর তো একসময় একটা মামলা শুরু করেছিল, তারপরে আরো 1001টা মামলা হয়েছে। বহু সংগঠন, বহু ব্যক্তি, বহু রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেও রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা মামলা করেছেন এসআইআর নিয়ে। তো আমরা বেশ কিছু গাইডেন্স পেয়েছি
সুপ্রিম কোর্টের কাছ থেকে, কিন্তু সেই গাইডেন্স গুলো এসআইআর এর আমাদের যে প্র্যাকটিক্যাল প্রবলেম সাধারণ মানুষ ফেস করছেন সেটার জন্য কোনো সলিউশন হলো নাকি পুরো ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে গেল, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ এরপরে এই যতক্ষণ কোর্টে কেস চলছে, কোর্ট তো কোনো স্থগিতাদেশ দেয়নি, কেস চলছে, ততক্ষণে আমরা প্রথম ড্রাফট পেলাম, এসআইআর এর প্রথম ড্রাফট। সেই প্রথম ড্রাফটেই 65 লাখ মানুষের নাম বাদ পড়ে গেল, এবং সেই বাদ পড়ে যাওয়া নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও দিল্লিতে গিয়ে বলেছেন যে মানুষ সাথে করে নিয়ে গেছেন, যে মানুষদের ডিলিটেড দেখানো হয়েছে, মৃত বলে দেখানো হয়েছে, অথচ তারা দিব্যি জলজান্ত বেঁচে আছেন। এরকম ভুল ত্রুটি, এমনকি নির্বাচন কমিশনও কয়েকটা ক্ষেত্রে স্বীকার করেছেন যে হ্যাঁ ভুল ত্রুটি আছে, এবং অনেক ক্ষেত্রেই স্বীকার করেননি। সেইটা কত পার্সেন্ট ভুল ত্রুটি আছে ওই 65 লাখ লিস্টের মধ্যে, এটাও একটা বিচার্য বিষয়। কিন্তু এটা অনস্বীকার্য যে ভুল ত্রুটি আছে, সেখানে যাদের নাম বাদ যাওয়ার কথা না সেরকম মানুষদের নাম বাদ গেছে। এইটা গেল একটা বাদ যাওয়া। 65 লাখের মধ্যে আমি যদি ধরে নিই 70% কারেক্ট, 30% তো কারেক্ট না, সেটা তারা বাদ গেছে। সুপ্রিম কোর্টও ঠিক একই কথা বলেছে যে আপনি ভোটার তালিকা থেকে টেকনিক্যালি, যেটা আমরা যদি দেখি খুবই একদম টেকনিক্যাল ভাবে, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ চলে যাওয়া মানে আপনার উপরে বেনাগরিকের ছাপ সরকার দিয়ে দিল, দাগিয়ে দিল। এইটা এটা নয়। এটা সুপ্রিম কোর্টেরও একটা অবস্থান, এটা নির্বাচন কমিশনেরও অবস্থান, কিন্তু এটা তো খাতায় কলমে। কার্যত কি হতে চলেছে? কার্যত আমি যদি নাগরিকই হই তাহলে আমার ভোটদানের অধিকার আছে। এটাই তো আমাদের সংবিধানে রয়েছে যে প্রত্যেকটা নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে। আমার যখন ভোটদানের অধিকার নেই, আমাকে ভুয়ো ভোটার, জালি ভোটার ইত্যাদি বলে তুমি ভোটার তালিকা থেকে অপসারণ করছো, তাহলে ডিফ্যাক্টো দাঁড়াচ্ছে, মানে পরোক্ষভাবে এটাই দাঁড়াচ্ছে আমি এদেশের নাগরিক নই। আজকে হয়তো সেরকম কোনো বিধি আসেনি, বিধান আসেনি, কালকে যদি একটা সরকারি বিধিবিধান চলে আসে যে যারা ভোটার তালিকায় নেই তারা বেনাগরিক এবং তারা নাগরিক সুযোগ সুবিধা পাবে না, তাহলে সেক্ষেত্রে আপনার আর্গুমেন্ট পয়েন্টটা কি হবে? মীরাতুন্দির কাছে আসবো। মীরাতুন্দি, আপনি আমার এই অনুষ্ঠানে বারবার এটা বলেছেন যে এই রাজনৈতিক দলগুলো আসলে মানুষের কথা ভাবে না, মানুষের জন্য চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই। একেবারে উজ্জ্বল যেটা পরিষ্কার করে দিলেন, ওনারা ওনাদের ব্যক্তিগত কাজকর্ম করেন, ওনাদের অভিজ্ঞতা থেকে বলে দিলেন একটা বড় অংশের মানুষকে এরা অধিকাংশই গরিব, একেবারে নিম্নবিত্ত অংশের মানুষ, তারা ট্রাইব্যুনালে যাবে, অত্যন্ত জটিল আইনি লড়াই লড়ে নিজেদের অধিকারটা বুঝে নিতে পারবে, এটা প্রত্যাশা করা যায়? অথচ রাজনৈতিক দলগুলো একটা কথা এদের নিয়ে বলছে না, কোন রাজনৈতিক দল নেই। এবং তথাকথিত মূলধারা মিডিয়া, যে মিডিয়া প্রত্যেকদিন তারস্বরে এর সঙ্গে ঝগড়া লাগায়, ওর সাথে ঝগড়া লাগায়, তারস্বরে চিৎকার করে, তাদের কারোর মাথায় এটা নেই যে এতগুলো মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়তে চলেছে। উজ্জ্বলের কাছে যদি সংযোগ থাকতো আমি পরে জিজ্ঞাসা করব, সংযুক্ত হতে পারলে, যে আসলে না আসামেও দেখা গেছে যে মানুষগুলোকে তারপরে তাদের ভোটার আধার কার্ড আর কার্যকর নেই, তারপরে তাদের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কার্যকর নেই। আসলে একটু একটু করে একেবারে রাষ্ট্রের মধ্যে বেনাগরিক করে দেওয়া, রাষ্ট্রহীন মানুষ করে দেওয়া, এবং এদের ভবিষ্যৎ বুঝে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্প, সেখানে নিয়ে যাওয়া হবে এদের। মনে হচ্ছে ওই একটা সাদামাটা প্রবাদ আমরা ব্যবহার করে এলোমেলো করে দিমা লুটে পুটে খাই, আর সুকুমার রায়ের হজবরলর কথাও মনে হচ্ছে হজবরল হয়ে গেল নাকি। সত্যি হজবরল কথাটাকে এখানে প্রয়োগ করা যায়। প্রথম কথা হচ্ছে যে প্রথম যে ধাক্কাটা আমি খাচ্ছি, ভোটারদের আসল নকল যাচাই করবে এরা, করলো, করার প্রক্রিয়া অনেকদিন ধরে চলছে, সেটার নাম একটা গালভরা নাম, এসআইআর প্রক্রিয়া। তো সেটা বহুদিন ধরে চলছে 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 চলছে, শেষমেশ বোঝা গেল ঝাড়াই বাছাই করার কাজ, এবং ঝাড়াই বাছাইটা ভালোভাবে করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিত ভাবে ঝাড়াই বাছাই করা হচ্ছে। কিসের ঝাড়াই বাছাই? ওই চালের মধ্যে কাকড় ঢুকে যাওয়ার মতন কাকড় বাছাই করে চালগুলো বেছে দেওয়া। তো মানুষও কি তাহলে ওই দ্রব্য বলে গণ্য হচ্ছে এখন? ভোটাররা তো মানুষ, এবং সেই মানুষদের আবার আসল নকল ভোটার এইভাবে যখন দেখা হচ্ছে, দীর্ঘ একটা প্রক্রিয়া চললো দীর্ঘ সময় ধরে, এবং প্রক্রিয়ার পরে দেখা গেল যে বহু মানুষ বাদ পড়ে গেল কাপড়ের মতন। এইটা কিভাবে কেন করা হচ্ছে একটা প্রশ্ন প্রথমেই তো ওঠানো যায়।
যে আজকে দেশটা স্বাধীন হয়েছে কত বছর? ৭৭ বছর হয়ে গেছে, ৭৮ বছর। এতদিনের মধ্যে, এত বছর ধরে ভোটার তালিকা ঝাড়াই বাছাই আমরা সেরকম করে দেখিনি। খুব সহজ ভাবে ভোটার নির্ণয় করা হতো। আমরা দেখেছি, ছোট বয়স থেকে দেখেছি, পাড়ার থেকে কিছু দল, রাজনৈতিক দলের সদস্যরা, বিভিন্ন দলের সদস্যরা কিছু স্লিপ নিয়ে বাড়িতে আসতো, এসে মিলিয়ে একদম। নিত যে স্লিপ গুলোতে যে ভোটারদের নাম আছে, আপনার বাড়িতে কি এই ভোটাররা আছে? তাদেরকে ফিজিক্যালি মিলিয়ে নেওয়া হতো। যদি না তারা সশরীরে উপস্থিত থাকতেন, তাদের কাগজপত্র মিলিয়ে নেওয়া হতো। সব ঘরে কাগজপত্র থাকতো না, থাকে না আমাদের দেশ এখনো। যারা, এই প্রশ্নটা খুব তীক্ষ্ণ প্রশ্ন আমি করতে চাইছি, যারা এখনো ৮০% মানুষকে কিছু দিতে পারেনি, তারা সেই ৮০% মানুষের মধ্য থেকেই ভোটার তালিকা এনে বাদ দেওয়ার প্রক্রিয়া চালু করছে। তারা তো কিছু পায় না। আমার এটা একটা প্রশ্ন, কিছু পায় না, কিছু নেই দিয়ে তাদের জীবন ভরা। তার মধ্যে ভোট দেওয়ার সময় লক্ষ্য করে দেখেছো মেয়েদের কাগজে কাগজে তুমি বলছো যে মাধ্যমে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু সংবাদপত্রে দেখা যায় ভোট দেওয়ার সময় মেয়েরা লাইন দিয়ে একটা কার্ড হাতে নিয়ে দেখাচ্ছে, হাসি মুখে ভোট দিতে যাচ্ছে। এবং দুস্থ ঘরের মেয়েরা এবং ভোটাররা, বিশেষ করে মেয়েদের ছবি দেখানো হয়, কিন্তু ভোটাররা, দুস্থ ঘরের ভোটাররা খুব হাসি মুখে ওই কার্ডটি হাতে নিয়ে ভোট দিতে যায়। সত্যি কথা যদি মানি আমরা, তাহলে দেখা যায় যারা সম্পন্ন, সুশিক্ষিত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যারা বেশি সচেতন, উচ্চবিত্তরা অনেক উপরে থাকে, সচেতন মধ্যবিত্ত, তাদের কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে অনেকেরই অনাগ্রহ দেখা যায়। অনেকেই খুব আগ্রহ প্রকাশ করে না, অনেকেই দেখা যায় উদাসীন থাকে। সব থেকে বেশি আগ্রহ যাদের মধ্যে দেখা যায়, তারা ভোটার হওয়ার, এই দেশের ভোটার হওয়ার জন্য কোনো সুবিধা পায় না, কার্যত কোনো সুবিধা পায় না। খেতে পায় না, শিক্ষা পায় না, স্বাস্থ্য পরিষেবা পায় না, পায় না, পায় না, পায় না, আর পায় না। তারপরে আজ তাদের ভোট দিতে যাওয়ার অধিকারটুকু, এইটুকু মাত্র অধিকার যে আমি ভোট দিতে পারবো, আমার ভোটাধিকার রয়েছে, আমার একটা ভোটেরও মূল্য আছে। সেই মূল্যটুকু তারা কিন্তু খুব উপভোগ করে। অনেক কিছু নেই তো, ফলে ওই পাওয়াটুকুনিকে তারা খুব উপভোগ করে যে আজকে আমার ভোটটারও একটা মূল্য আছে, একটা ভোট আমি সেটা দিতে যাব। এবং তার দ্বারা যে নির্ধারিত হবেন যে মানুষগুলি, যাদের পাবো আমরা নেতা নেত্রী রূপে, তাদের কাছ থেকে প্রত্যাশাও তাদের থাকে। এটাই হচ্ছে ভোট প্রক্রিয়া বা আমাদের দেশের গণতন্ত্রের যে প্রক্রিয়া। আমি তো মনে করি গণতন্ত্রে জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের ভূমিকা, গণতন্ত্র নাম কেন, জনগণের ভূমিকা সেখানে প্রধান। তারাই ঠিক করবে কারা দেশ চালাবে, তাদের কাছ থেকে তারা অসুবিধাগুলো দূর করতে পারবে, সুবিধাগুলো তারা বলতে পারবে যে আমাদের এই সুবিধা আছে কিন্তু এই সুবিধাগুলো নেই। সেইগুলো একেবারে লোপাট করে দেওয়া হয়ে গেছে এই ৭৮ বছরে। আর আজকে ভোটাধিকার, কি সুন্দর সুসভ্য দেশে আমরা এসে উন্নীত হয়েছি, এত উন্নত সুসভ্য দেশ আমাদের, যে আজকে এসে, এই সময়ে এসে, যে সময়ে প্রযুক্তি রমরম রমরম করছে চতুর্দিকে, সেই রকম সময়ে এসে ভোটাধিকারটুকুও কেড়ে নেওয়া হলো বঞ্চিত শ্রেণীর মানুষদের কাছ থেকে। এটা আমি বিশ্বাস করতে পারছি না। অন্যদিকে এবারে যদি বলো যে মিথ্যে ভোটার, মানে ভুয়ো ভোটার ভরে গেছে, মৃত ভোটার তালিকার মধ্যে ঢুকে গেছে, এই দুটোই তো বেশি কথা উঠছে। মিথ্যে ভোটার আর মৃত ভোটার ঢুকে গেছে, ঝাড়াই বাছাই না করলে কোনো উপায় নেই। তাহলে আমি একটা প্রশ্ন তুলি, যারা ঝাড়াই বাছাই করছে, যারা আজকে নেতা নেত্রী হয়েছে দেশে, নেতা নেত্রী হয়ে তাদেরই একটা ভূমিকা রয়েছে এক্ষেত্রে। নির্বাচন কমিশন বলে একটা কমিশন, গুরু গম্ভীর কমিশন, তার প্রধান ব্যক্তিরা এই আসল নকল ঝাড়াই বাছাইয়ের কাজে তাদের ভূমিকা রয়েছে, এবং নেতা নেত্রীরাও হয় এ পক্ষে নয় ও পক্ষে। যারা মাথায় আছে যে নেতা নেত্রীরা, তারাই বেশি এটার উপরে গুরুত্ব দিচ্ছে। এবারে যদি আমরা প্রশ্ন করি,
আমি যখন আবেদনপত্রটা জমা দিচ্ছি দেখলাম ওই বিএলও না কারা সব বসে আছে, কিছুমাত্র দেখলো না, একজন তো একটা উল্টো দিকে সই করে দিল, কিছুমাত্র না দেখে একটা সরিয়ে রেখে দিল। অর্থাৎ ওরা খুব বিরক্ত হচ্ছে, যারা এই সমস্ত কাজের ভার পেয়েছিল তারা অত্যন্ত বিরক্ত। আমি আপনাকে একটা উদাহরণ দিই, মিরাতুন দি। আমি এই যে লিস্টটা বেরিয়েছে তার বেশ কিছু লিস্টে এগুলো দেখলাম যে একজনের নাম, তার নাম রয়েছে, তার বাবার নাম হিসেবে রয়েছে জায়গার নাম তালতলা মেন রোড, তার বাবার নাম, মানে বাবার নামের জায়গায় তালতলা মেন রোড রয়েছে। সাদা চোখে বোঝা যাচ্ছে যে এটা হয় না, সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ তার নামটা উঠে গেছে। এমন অনেক রয়েছে যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো কি করে হয়। এগুলো কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এলো না, অথচ একই রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে নামের গুলো এলো। এটাই তো প্রমাণ করে দেয় যে গোটা কাজটাই ভুলে ভরা। হ্যাঁ, ভোটার আসল না তার নকল, সেটাকে জরিপ করা হচ্ছে। অথচ যে আবেদনপত্রের যে ফর্ম আমরা হাতে পেয়েছি তাতে দেখা যাচ্ছে অজস্র জায়গায় ভুল, অজস্র ভুল। সেটা আমরা সংশোধন করতে পারবো না। নবমী ইংরেজিতে যেহেতু NABAMI, সেই নবমীটা বাংলায় হচ্ছে নাবামি। ওই ইংরেজিটা দেখে বাংলা করা হয়েছে, এতটুকু জ্ঞান তাদের নেই। এবারে যদি আমরা বলি এই জ্ঞান শূন্য বিদ্যা শূন্য মানুষগুলোকে বাদ দাও, এই যারা ভোটার তালিকা এইভাবে আসল নকলটা ঠিক করছে, তারা তাদের নিজেদের মধ্যেই তো বিদ্যা অবিদ্যা, বিদ্যা আর বিদ্যার অভাব একটু তো প্রভূত পরিমাণে আছে। তারা কি করে একটা মানুষকে বাদ দেবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে? একেবারে একেবারে তুমি দিতে পার, তারা কোথায় পাবে কাগজপত্র পড়তে জানে না, লিখতে জানে না, সেটাও তাদের অধিকারটুকু তাদের কেড়ে নেওয়া হয়েছে। তারা খেতে পায় না। আজকে তারা ওই এডুকেশন বা বিচারাধীন ব্যবস্থা এসবের অর্থ জানে? আজকে তাদের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। তার ওপরে কেন এই সমস্ত এইরকম হেনস্থা করার আগে সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা ছিল না, থাকতে পারতো না? নির্বাচন কমিশনের আগে ভূমিকা থাকতে পারতো না? এত বছর ধরে আজকে যে 70 বছরের যে মানুষটি, যার ভোটাধিকার কেড়ে নেওয়া বলা হয়েছে যে সে নকল আসল ভোটার নয়, 70 বছরের মানুষটি 70 বছর বয়সে এসে জানতে পারলো, তার আগে যাদের এটা করার কথা তারা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। তাহলে এবার ঝাড়াই বাছাইটা কাদের আমরা করব? যারা এই ঝাড়াই বাছাইটা করছে তাদের অধিকারটাকে আমরা প্রশ্ন করব, যে এই অধিকার তোমরা কোত্থেকে পেয়েছো? এই অধিকার বা এইরকম ঝাড়াই বাছাই করার সামর্থ্য তোমাদের আছে কিনা, সেই প্রশ্ন আমরা তুলবো আজকে।